না। এমন বেকারের সংখ্যা 32.33% আমার দেশে। আমার দেশ কত বড় দুর্ভাগা দেশ, এত এত সুন্দর একটা মানব সম্পদকে সে কাজে লাগাতে পারে নাই। সে কি করেছে? বিদেশের অনুদানের অপেক্ষায় থাকে, একটা প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশের ঋণের অপেক্ষায় থাকে, প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় থাকে। এই 26 লক্ষ বেকার আমার দেশের অর্থনীতিতে যদি 100 টাকা অবদান রাখার সুযোগ পায়, আমার দেশের অর্থনীতি কোথায় দাঁড়ায় চিন্তা করেন শুধু। তারা যে নীতিটা, যে প্রকল্পটা, যে পরিকল্পনাটা করা দরকার সেটা না করে যত গাঁজাখুরে প্রকল্প বাস্তবায়ন করে। স্বাধীনতার এত বছর পরে এসে কর্মসংস্থান হয়নি কেন? আমি তা মানবো কেন? আপনি রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, সেই দায়িত্ব আপনার কর্মসংস্থান করা, আপনি করেননি কেন? আমি তো কর্মসংস্থানের জন্য নিজেকে প্রস্তুত করেই এসেছি। একটা শিক্ষিত ছেলে মেয়েকে যত সহজে প্রশিক্ষণের মাধ্যমে একটা কর্মক্ষম জনসংখ্যায় তৈরি করা সম্ভব, সেটা কিন্তু অশিক্ষিত জনগোষ্ঠীর ক্ষেত্রে সম্ভব নয়। আর এই এত সুন্দর একটা সম্পদ, এই গোল্ড, আমি মনে করি এটা গোল্ড। এই গোল্ডকে, এই শিক্ষিত যুব সমাজ, বেকার সমাজকে আপনি কাজে লাগাতে পারছেন না, মানে আপনার রাষ্ট্র থেকে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। এটা আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। আর তার উপরে আমাদের মূল দাবি একটাই। আমরা গত 9 দিন যাবৎ এখানে অবস্থান করছি। আমাদের একটাই দাবি, আমাদের 32-এর প্রজ্ঞাপন হওয়ার পরে যে সকল শিক্ষার্থী 32-এর সুবিধা পায়নি তাদেরকে অস্থায়ীভাবে হলেও একটা আবেদনের সুযোগ দিতে হবে। কারণ এই বয়সের সংস্কারের দাবি নিয়ে যে সকল শিক্ষার্থী রাজপথে ছিল, সেই সকল শিক্ষার্থী 32-এর কারণে বঞ্চনার শিকার হয়েছে। আবার তো এটা যদি 24-এ এসে 32 না হয়ে যদি 20-এ হতো বা তারও আগে হতো, এই সকল শিক্ষার্থী যারা রাজপথে ছিল 12 বছর ধরে, তারা বঞ্চনার শিকার হতো না। 35 আন্দোলন নিয়ে যারা রাজপথে ছিল তারা বঞ্চনার শিকার হতো না। এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, 32 হওয়ার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। আপনারা গবেষণা ছাড়া একটা বয়সের ব্যারিকেড স্থাপন করেছেন। এই গবেষণা ছাড়া ফলাফলের কারণে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আপনারা ন্যূনতম একটা সময় সরকারি, বেসরকারি, প্রাইভেট সমস্ত সেক্টরে আবেদনের সুযোগ দিবেন। এটাই আমাদের একটাই দাবি। সেই দাবির প্রেক্ষাপটে আমরা এখানে অবস্থান করছি এবং অবস্থান করব। আমাদের সাথে কেউ কথা বলেনি। এত নিষ্ঠুর তারা, আমাদের সাথে কুকুর বিড়ালের মতো তাদের ব্যবহার। আমরা বিভিন্ন মাধ্যম থেকে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সাথে 2 মিনিট সময় ব্যয় করে কথা বলার মতো সময় তারা পায়নি। তারা আমরা কি চাই, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কি চাই, সেই চাওয়াটা পর্যন্ত শোনার সময় নেই। তারা ওখানে কেন বসেছে তাহলে? এই জনগণ, এই দেশের জনগণ, সাধারণ জনগণের কথা, শিক্ষার্থীদের কথা, বেকারের কথা শোনার সময় যদি তার না থাকে, তাহলে সে সেখানে কি করে? আমরা জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে গিয়েছি। আমরা সেখানে সিনিয়র সচিবের সাথে একটু দেখা করার জন্য বলেছি। তারা আমাদের সাথে দেখা করতে চায়নি, শুধু নামে মাত্র আমাদের স্মারকলিপিটা জমা নিয়েছে। এখন পর্যন্ত আমরা আপডেটটা জানার জন্যও চেষ্টা করেছি। আমরা লিংক রোডে পুলিশের মাধ্যমে সেখানে আমরা যোগাযোগ করেছি। এখনো পর্যন্ত তারা এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করেননি। আমরা 9 দিন যাবৎ রাজপথে, আমার বোনেরা এখানে কুকুর বিড়ালের সাথে আমরা বসবাস করতেছি, বৃষ্টিতে ভিজছি, রোদে পুড়ছি, অথচ মশার কামড়ে এই যে ডেঙ্গুর সিজনে আমাদের নিয়ে তাদের বিন্দু মাত্র চিন্তা নেই। তারা শুধু প্রতিদিন ডেঙ্গুতে কতজন মারা যাচ্ছে এই রিপোর্ট করতে পারে, ডেঙ্গুতে যেন মারা না যায় তার ব্যবস্থা তারা করতে পারে না। এই যে এত ভয়াবহ একটা হুমকির মধ্যে দিয়ে আমরা এখানে অবস্থান করছি, তাদের বোঝা উচিত এই ছেলে মেয়েগুলো কোন পরিস্থিতিতে আসলে এইভাবে দাঁড়িয়েছে, কি চায়। তারা একটাবার সেই চাওয়ার কথাটা পর্যন্ত শুনতে আসেনি। আমরা আপনাদের কর্মসূচি আসলে কি হবে, যে অবস্থান কর্মসূচি পালন করছেন, পরবর্তীতে কি ধরনের কর্মসূচি? আমরা অনশন প্রক্রিয়ার মধ্যে যাব। প্রয়োজনে এই প্রেস ক্লাবের মাঠে, আমরা এই প্রেস ক্লাবের রাজপথে আমরা আত্মহত্যা করব। আমাদের কোনো পথটা খোলা রাখে নাই। আমরা জীবনের কোন পর্যায় থেকে এসে একটা
গ্রাজুয়েট কমপ্লিট করে একটা মেয়ে রাজপথে এসে রাত কাটায়, ওইটা বোঝার ক্ষমতা আমার রাষ্ট্রের হয়নি। আমি ওই লজ্জা আমার রাষ্ট্রের নেই। ওরা এত নিষ্ঠুর প্রকৃতির যে আমাদেরকে আজকে আমরা এই লজ্জার প্রতিশোধ না নিয়ে আমরা রাজপথ থেকে যাব না। তার জন্য এইখানে আত্মহুতি দেবো, আমরা আত্মহুতি দিব, তবে আত্মহতি হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে সর্বশেষ আসলে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? এই কর্মসূচির মাধ্যমে আমাদের একটা দাবি, আমরা ন্যূনতম একটা সময় আবেদনের সুযোগ চাচ্ছি এই দেশের সকল প্রকার চাকরির ক্ষেত্রে। আর এই দাবি যদি অনতিবিলম্বে মেনে নেওয়া না হয়, আমরা আত্মহত্যার মতো সিদ্ধান্ত বেছে নিতে পারি। আমাদের মানসিক অবস্থা ঠিক এমনই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ আমরা ছাড়ছি না। আমাদের এই অপমানের প্রতিশোধ দাবি আমরা রাজপথ ছাড়বো না।